যদিও আফ্রিকা কবিতা নিয়ে আমার একটি ভিডিও করা আছে, কিন্তু এখানে আমার মনে হলো লাইন বাই লাইন যদি একটু মানেটা বলে দেওয়া যায়, সেক্ষেত্রে খুব সহজেই বোঝা হয়ে যাবে। ঠিক আছে, আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অমর সৃষ্টি, এবং এই কবিতাটি বিশ্বকবির কাছে অনুরোধ করেছিলেন তরুণ কবি অমিয় চক্রবর্তী। ঠিক আছে, আফ্রিকাবাসী যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে ইউরোপীয় শাসকের কবলে পড়ে, তারা তাদের বিপর্যস্ত জীবনে, তারা অত্যাচারিত জীবনে তারা দিন কাটাচ্ছিল, সেই ঘটনার কথা যদি কবি অত্যন্ত আন্তরিকভাবে লিখতে পারেন, তাহলে সকলের হৃদয় ছুঁয়ে যাবে এবং আফ্রিকাবাসীর জন্য সকলেরই মন কাঁদবে। ঠিক আছে, সেই অভিপ্রায় নিয়ে কবি লিখেছেন আফ্রিকা কবিতা। এখানে আফ্রিকা কবিতার নামটাও আফ্রিকা নাম দিয়েই লেখা, এবং আফ্রিকার প্রথম থেকে শেষ অবধি আফ্রিকাকে নিয়েই কবিতার ঘটনা আবর্তিত হয়েছে। প্রথম যে স্ট্যান্ডার্ডটি রয়েছে, ঠিক আছে, সেখানে প্রথম যে অংশটি রয়েছে সেখানে আফ্রিকার জন্ম কথা বলা হয়েছে। যেমন এখানে আমি প্রথম থেকেই লাইন বাই লাইন বলতে চাই, যেখানে বলা হয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। তাহলে আমরা জানি আজ থেকে প্রায় 600 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং পৃথিবী এখন যে বর্তমান অবস্থায় আছে সেই অবস্থায় ছিল না। তখন ছিল পৃথিবী অনেক বেশি, মানে প্রথমে গ্যাসীয়, তারপরে তরল, তারপরে কঠিন হয়েছে। এবং আমরা যখন ভূগোল পড়ি, অষ্টম শ্রেণীর ভূগোল পড়ি, তখন আমরা সেখানে জানতে পারি যে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনও উত্তপ্ত অবস্থায় আছে। সেখানে প্রতি 33 মিটার অন্তর 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে, এবং কেন্দ্রে তাপমাত্রা অনেক বেশি, এবং কেন্দ্রে যে গুরুমণ্ডল রয়েছে, তারপরে কেন্দ্রমণ্ডল রয়েছে, তারপরে গুরুমণ্ডল রয়েছে, তারপরে অ্যাস্তনোস্ফিয়ার স্তর রয়েছে, এবং সেখানে প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে। সমুদ্রের নিচে, সমুদ্রের যে তলদেশ তারও নিচে অনেক মানে প্রায় 5 থেকে 10 কিলোমিটার গেলে নিচে আছে অ্যাস্তনোস্ফিয়ার স্তর, এবং যেখানে প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে। আচ্ছা, প্রথমে যখন পৃথিবী যে অবস্থানে ছিল সেটাকে বলা হতো প্যানজিয়া মানে ভূখণ্ডগুলো যুক্ত অবস্থায় ছিল এবং মহাসাগর আলাদা ছিল। এবং যখন প্লেটগুলো চলাচল করতে শুরু করে, সেই সময় প্লেটগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মহাদেশগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। তখন প্যানজিয়া অবস্থান থেকে পৃথিবী বর্তমান অবস্থানের দিকে এগিয়ে আসে। এবং সেই সময় যুগটা ছিল উদ্ভ্রান্ত, কারণ সেই সময় সৃষ্টিকর্তার যে সৃষ্টকর্ম এই পৃথিবী, সেটা অনেক বেশি দিশাহারা অবস্থায় ছিল। ঠিক আছে, অনেক বেশি অস্থির অবস্থায় ছিল। তাহলে অস্থির অবস্থায় ছিল বলে সেই যুগটাকে উদ্ভ্রান্ত যুগ বলা হয়েছে। স্থিতিশীল অবস্থায় পৃথিবীর উপরিভাগ বা অভ্যন্তর ভাগ কোনোটাই ছিল না, সেই জন্য যুগটিকে উদ্ভ্রান্ত বলা হয়েছে। সেই সময় স্রষ্টা তখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্রষ্টা, যিনি এই পৃথিবী এবং সমগ্র জীবজগৎ সৃষ্টি করেছেন, তিনি তখন নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করছিলেন, কারণ তার সৃষ্টিকর্ম নিয়ে তিনি কিন্তু সন্তুষ্ট নন। তিনি বারবার নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন, তছনছ করে দিচ্ছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে তিনি বারবার সৃষ্টি করছেন, সৃষ্টকর্মকে ধ্বংস করছেন, সেই মাথা নাড়ছেন, অধৈর্য হয়ে উঠছেন। সেই সময় কি হয়েছে না, রুদ্র সমুদ্রের বাহু, মানে সমুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং তার সেই ভয়ঙ্কর রূপের মাধ্যমে আন্দোলিত যে সমুদ্র, সেই আন্দোলিত সমুদ্র কি করেছে না, প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। প্রাচী ধরিত্রী মানে পূর্ব দিকের পৃথিবী, পূর্বের প্রান্ত থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পশ্চিম প্রান্তে। আফ্রিকার তলায় আছে টেকটনিক প্লেট, এবং এই প্লেট সরে যাওয়ার কারণে আফ্রিকা
যখন পূর্বের মহাদেশগুলির সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা চলে গেল অনেক পশ্চিমে, এবং সেখানে গিয়ে সেখানে আফ্রিকা ঘিরে আফ্রিকার চারিপাশে ঘিরে রইল বনস্পতির নিবিড় পাহারা। বনস্পতি মানে বড় বড় বৃক্ষকে বনস্পতি বলে। সেই নিবিড় পাহারা এতই নিবিড় যে সেখানে আলো কৃপণ হয়ে যায়, আলো সেখানে প্রবেশ করতে পারে না। আমরা জানি আফ্রিকা মহাদেশের উপর দিয়ে 3টি রেখা গেছে, একটি হচ্ছে নিরক্ষীয় রেখা, একটি কর্কটক্রান্তি রেখা, একটি মকরক্রান্তি রেখা। নিরক্ষীয় রেখার কারণে এখানে বৃষ্টিপাতও বেশি হয় এবং বনভূমির প্রাবল্যও অনেক বেশি, এবং বনগুলি অনেক নিবিড় ঘন নিবিষ্ট হয়ে থাকে। এবং সেলভা অরণ্যের কথা প্রত্যেকেই জানো, এবং সেটা পড়েছ প্রত্যেকে। আমাজন অববাহিকা সেলভা অরণ্য, সেটা পাতায় পাতায় জুড়ে ঘন চাঁদোয়া অবস্থা তৈরি করেছে, এবং আমরা প্রত্যেকেই এটা অবগত আছি। তাহলে আফ্রিকা কিন্তু একটি কুরূপ দর্শন, মানে ভালো সুন্দর দেখতে মহাদেশ নয়, এরকম তৈরি হলো প্রাকৃতিক নৈসর্গিক শোভাযুক্ত মহাদেশ হিসেবে তৈরি হলো না। ঠিক আছে, অত্যন্ত জলবায়ুর কারণে অস্বস্তিকর জলবায়ু রয়েছে, পাশাপাশি ঘন নিবিড় অরণ্য রয়েছে। ঠিক আছে, এবং প্রাকৃতিক নৈসর্গিক যুক্ত অঞ্চল নেই প্রায়, সেই রকম তৈরি হলো আফ্রিকা। আর পূর্বের মহাদেশগুলো থেকে অনেক বিচ্ছিন্নভাবে অবস্থান করলো এই আফ্রিকাকে। এবার সৃষ্টির পরবর্তী অংশে সেখানে নিভৃত অবকাশে তুমি, তাহলে আফ্রিকা মা একাকী, তিনি জন্ম লাভ করেছেন, আফ্রিকা জন্ম হয়েছে, তিনি নিভৃত অবকাশে, তার কাছে আশেপাশে কেউ নেই। সে কি করছে না সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সে যে কেন দুর্গম, কেন এই রকমভাবে বনস্পতি নিবিড় পাহাড়ায় ঘেরা একটা মহাদেশ তৈরি হয়েছে, সেটা সে রহস্য উদ্ঘাটনে ব্যস্ত ছিল। চীন ছিল জলস্তর আকাশে দুর্বোধ সংকেত, যে দুর্বোধ সংকেত আছে সেটা চিনে নিচ্ছিল। একাকী ছিল বলেই এটা সে মনোনিবেশ করছিল যে তার জলস্থলে কি দুর্বোধ সংকেত রয়েছে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত জাগাচ্ছিল, এবং প্রকৃতির যে দৃষ্টি রয়েছে সেটা তাকে অতীতে জাদুমন্ত্র জাগাচ্ছিল, তার মনের মধ্যে মননের উৎকর্ষতা বৃদ্ধির জন্য যা মন্ত্র জাগাচ্ছিল তার তোমার চেতনাতীত মনে। ঠিক আছে, আফ্রিকার যে চেতনাতীত মন রয়েছে সেই মনের মধ্যে মন্ত্র যা কী হচ্ছিল না, মননের উৎকর্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছিল। কারণ মনের দিক দিয়ে যদি কেউ উৎকর্ষ হয়, উৎকৃষ্ট মনের অধিকারী হয়, মনের দিক দিয়ে কেউ শক্তিশালী হয়, তাহলে সে তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে জয় করতে পারে। ঠিক আছে, সেই চেষ্টাই আফ্রিকা করে যাচ্ছিল। কিংবা এটাও করতে পারে, বিদ্রূপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, নিজেই নিজের বিপরীতে গিয়ে নিজেকে বিদ্রূপ করছিল। ঠিক আছে, কারণ নিজে অনেক ভীষণ ভয়ঙ্কর রূপে তার জন্ম হয়েছে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, নিজেকেই নিজে দেখে ভয় পাচ্ছে, শঙ্কা হচ্ছে, এবং সেই শঙ্কাকে সে হার মানাতে চাইছে। কিভাবে হার মানাতে চাইছে না, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে আরও বেশি উগ্র মানে আরও বেশি ভয়ঙ্কর একটা অদ্ভুত দর্শন রূপ ধারণ করে, এবং বিভীষিকা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল করে তাণ্ডবের দুণ্ডুবি নিনাদে, দুণ্ডুবি একটি ঢাকের নাম, নিনাদ মানে হচ্ছে আওয়াজ। তাহলে যুদ্ধকালীন যে ঢাক বাজে এবং সেই ঢাকের আওয়াজকে দুণ্ডুবি নিনাদ বলে, এবং তাণ্ডব করছিল, তাণ্ডবের প্রচণ্ড মহিমায় সে কী করেছিল, নিজেকে আরও বেশি উগ্র করে তুলেছিল, বিভীষিকাময় করে তুলেছিল, এবং প্রচণ্ড একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়েই যেন তাণ্ডব লীলা চালাচ্ছিল। ঠিক আছে, এরকম একটা ভয়ঙ্কর রূপে সে নিজেকে প্রকাশ করছিল, যেটা আমরা দেখি না, অনেক সময় দেখি যে অসুর বধ করার জন্য আমাদের কালী ঠাকুরেরও ওরকম একটি রূপ আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আমি পরেরটা অবশ্যই বলবো। সাবস্ক্রাইব করে নাও। এরকমভাবেই মানে আজকে এরকম লাইন ধরে মানেটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু আফ্রিকার আরও ভিডিও আছে, ওল্ডেস্ট ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবে।